দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ডলারের দরে বড় সমন্বয়ের পরও অব্যাহত রয়েছে প্রবাসী আয়ে তার উপর ২.৫% প্রণোদনা, যার পেছনে প্রতি বছর সরকারের ব্যয় হচ্ছে ৫ থেকে ৫.৫ কোটি টাকা। অথচ গেল ৪ বছরে রেমিটেন্স কিন্তু বাড়েনি প্রত্যাশিত মাত্রায়। তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে আর্থিক সংকটের এই সময়টাতে প্রয়োজন নেই এই ব্যবস্থা অব্যাহত রাখার, বরং কার্যকর উদ্যোগ নিতে হবে হুন্ডি বন্ধে। মাসুম মিয়ার প্রতিবেদন। কাজের সন্ধানে প্রতি বছরই প্রবাসে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ মানুষ। তাদের শ্রম আর ঘামে আয় করা বৈদেশিক মুদ্রা সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকে। বিএমইটির হিসাবে সবশেষ ২০২৩ সালে বিভিন্ন দেশে গেছেন ১৩ লাখের বেশি শ্রমিক। এছাড়া চলতি বছরের প্রথম ৪ মাসেও সেই সংখ্যা প্রায় ৩.৫ লাখ। কিন্তু তার প্রত্যাশিত প্রতিফলন পড়ছে না রেমিটেন্স প্রবাহে। এমন বাস্তবতায় বৈধ পথে প্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে পাঠানো অর্থের ওপর ২.৫% প্রণোদনা ঘোষণা করে সরকার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে তার পরের অর্থবছরে দেশে আসে ২,১০,০০০ কোটি টাকা, যার বিপরীতে প্রণোদনা বাবদ ব্যয় হয় প্রায় ৫,৫০০ কোটি টাকা। কিন্তু পরের ২ বছরে একই হারে এই ব্যয় অব্যাহত থাকলেও দেশে আসেনি বাড়তি রেমিটেন্স। এমন অবস্থায় ডলারের দর প্রায় বাজারমুখী করার পরেও এই প্রণোদনা অব্যাহত রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। আমি তুলনা করি, একটা নদীতে বালতি দিয়ে পানি দেওয়া হচ্ছে। আমি পানি ঢালতে পারবো, কিন্তু নদীর মানে জলের পরিমাণের কোনো পার্থক্য হবে না। এই অর্থটা কমপ্লিটলি ওয়েস্টেজ অফ মানি, এবং কিছু লোক এর থেকে বেনিফিট নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০১৬-১৭ থেকে পরের ৩ অর্থ বছরে কোনো ধরনের প্রণোদনা ছাড়াই রেমিটেন্স প্রবাহ ১ লাখ কোটি থেকে উঠে যায় ১.৫ লাখ কোটি টাকার উপরে। তাই বিশেষজ্ঞরা মনে করেন শুধু প্রণোদনা দিয়েই আকৃষ্ট করা যাবে না প্রবাসীদেরকে, বরং টাকা পাঠানোর প্রক্রিয়া সহজ করার পাশাপাশি কঠোর উদ্যোগ নিতে হবে হুন্ডি বন্ধে। যারা নাকি টাকা পাচারকারী, তারা তো হায়ার রেটে সেখান থেকে ফরেন কারেন্সিগুলো কিনে নিয়ে আবার সেদিকে পাঠায় দেয়, তাই না? আসলে ওইটাকে ঠেকানোর জন্য কিন্তু মূলত এই ইনসেন্টিভটা দেওয়া হয়েছে। আমাদের রেমিটেন্স যদি বাড়াতে হয় তাহলে আসলে এই প্রণোদনা একটা রুট হইতে পারে। তো সবচেয়ে ভালো রুট হবে যে যাতে মানুষ স্বাভাবিকভাবেই মোটিভেটেড হয় টু সেন্ড মানি থ্রু আপনার অফিসিয়াল চ্যানেল। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি জুনের প্রথম ২৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $২ বিলিয়ন ওপরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু চালুর ২ বছর আজ। ২০২২ সালের এই দিনটিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, গেল ২ বছরে এই সেতুতে সবচেয়ে বেশি চলেছে বাস। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পদ্মা সেতু। এদিকে চালুর ২ বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ১,৭০০ কোটি টাকা। সেতু ভবনে তথ্য জানান সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোট টোল আদায় হয়েছে প্রায় ১,৬৪৮ কোটি টাকার কিছু বেশি। ৬ কিস্তিতে অর্থ বিভাগকে ৯৪৮ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। পদ্মা সেতু চালুর পর নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন খুলনা অঞ্চলের মানুষ। তবে ২ বছরেও তা পূরণ হয়নি। ব্যবসায়ীরা বলছেন, যোগাযোগ সুগম হলেও শিল্প উদ্যোক্তার অভাব, বিমানবন্দর, গ্যাস সরবরাহ না থাকা এবং ব্যাংক ঋণ প্রাপ্তির জটিলতায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগে আমূল পরিবর্তন ঘটিয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এ পথে যাত্রায় সময়, দুর্ভোগ দুটোই কমেছে।
আশা করা হচ্ছিল দ্রুত পদ্মা সেতুর সহজ যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা বাগেরহাট জেলার অর্থনৈতিক চালচিত্র। তবে গেল 2 বছরে এই 2 জেলায় 11টি ছোট ও মাঝারি শিল্প কারখানা ছাড়া বড় পরিসরে কোনো প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। এমনকি চালু হয়নি বন্ধ পাটকল সহ অন্যান্য কারখানাও। এতে স্বপ্নপূরণ যেন অধরাই রয়ে গেছে খুলনা ও বাগেরহাটের মানুষের। এটা 2 বছর হয়ে গেল পদ্মা সেতুর বয়স, আমরা সেই সুফল পাই নাই। আমাদের প্রত্যাশা তো পূরণ হয়নি, বরং আমাদের অনেকটা স্বপ্নভঙ্গ হয়েছে। আমাদের যে আশা আকাঙ্ক্ষা এই অঞ্চলের মানুষের, তার সময় কিন্তু বেচতে চলে গেছে, কোনো কিছুই কিন্তু হয় নাই। সেই মিল কারখানা ইন্ডাস্ট্রি কোনো কিছু হলো না, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হলো না। ব্যবসায়ীরা বলছেন খুলনায় এমনিতেই শিল্প উদ্যোক্তা কম, নেই বিমানবন্দর ও পাইপলাইনে গ্যাস সরবরাহ। স্থানীয়দের প্রত্যাশা পূরণ করতে হলে পরিবর্তন আনতে হবে এই 2 ক্ষেত্রে। খুলনা অঞ্চলে গ্যাস না থাকার কারণে আমাদের কিন্তু শিল্প কলকারখানা সেভাবে গড়ে উঠছে না, এবং আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প কলকারখানার যে উৎপাদিত পণ্য তার ব্যয় অনেক বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের এইখানে টিকে থাকতে পারছে না। ব্যবসায়ীদের সঙ্গে একমত বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, তবে তারা বলছে শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে কাজ করছেন তারা। শিল্প উদ্যোক্তাদের যারা নতুন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাদের প্রজেক্ট প্রোফাইলও আমরা নিয়েছি, কালেক্ট করেছি, কিন্তু পরবর্তীতে তারা হয়তো ব্যাংক লোন ফ্যাসিলিটিস তারা যেভাবে প্রত্যাশা করেছিল সেভাবে হয়তো পায়নি বলেও থেমে যেতে পারে। আর যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলোর বেশিরভাগই চলছে ধুকে ধুকে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। তৃতীয় কিস্তিতে বাংলাদেশকে $115 কোটি ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে IMF। সোমবার অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয়, যা নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী 2 দিনের মধ্যে কিস্তির অর্থ জমা হতে পারে। এর ফলে 3 কিস্তি মিলিয়ে বাংলাদেশ মোট পাবে $231 কোটি। এর আগে প্রথম কিস্তিতে 47.5 কোটি এবং দ্বিতীয় কিস্তিতে $68 কোটি ঋণ ছাড় করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর্থিক টানাপোড়েনে 2022 সালে জুলাইয়ে IMF এর কাছে ঋণ আবেদন করে বাংলাদেশ। আবেদনের 6 মাস পরই গেল বছরের জানুয়ারিতে শর্ত সাপেক্ষে বাংলাদেশের অনুকূলে $470 কোটি ঋণ অনুমোদন দেয় সংস্থাটি। কোরবানির পর আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি 1,400 টাকা বাড়িয়ে নতুন দর 1,18,354 টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন দর কার্যকর হবে বুধবার থেকে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে এখন থেকে 21 ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি 1,12,978 টাকা, 18 ক্যারেট 96,835 টাকা এবং সনাতন স্বর্ণের দাম 80,062 টাকা। বেড়েছে রূপার দামও। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। প্রথমবারের মতো প্রণীত জাতীয় লজিস্টিক্স নীতি পর্যালোচনা করে 62টি ক্ষেত্রে সংস্কারের পরামর্শ দিয়েছে ব্যবসায়ীরা। এর মধ্যে কাস্টমসের জটিল প্রক্রিয়া অন্যতম। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন IFICCI এর এক অনুষ্ঠানে বিষয়টি উঠে আসে এবং যৌথ আলোচনায় বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, গ্লোবাল লজিস্টিক্স র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 88 নম্বরে, অথচ বাণিজ্যে সবচেয়ে নিকটতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের অবস্থান 43-এ। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, শুধু নীতি গ্রহণ করলে হবে না, এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দরকার বিদেশি বিনিয়োগ। সেক্ষেত্রে বেসরকারি খাত প্রধান ভূমিকা পালন করার বিকল্প দেখছেন না তিনি। All the execution parts. So, yes, but what I feel that you should bring much more foreign investment. Other than having partnership, you are all talking. You can never have the international logistics in Bangladesh. চামড়া ও চামড়াজাত পণ্যের উন্নয়ন ও বিকাশে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এরই মধ্যে করা হয়েছে নতুন আইনের খসড়া। নতুন কর্তৃপক্ষে থাকবেন একজন চেয়ারম্যান আর 3 জন সদস্য, যার প্রধান কার্যালয় হবে সাভারের চামড়া শিল্পনগরীতে। আর বিসিকের চেয়ারম্যান, পরিবেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক এবং খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 জন প্রতিনিধি নিয়ে করা হবে 8 সদস্যের বোর্ড। চামড়ার সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘদিন ধরে নতুন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
দেশের বোতলজাত পানি ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ করছে। ভোক্তাদের সাথে প্রতারণা করে তাদের সহায়তা করছে প্রতিযোগিতা কমিশন। ক্যাব আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। এই সময় ক্যাব সাধারণ সম্পাদক দ্রুত বোতলজাত পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান। ন্যায্য মূল্যে নিরাপদ পানি সরবরাহ সহ 5 দফা দাবি তুলে ধরেন তিনি। ওয়াসার সমালোচনা করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বোতলজাত কোম্পানির স্বার্থ সুরক্ষা করছে তারা। বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে হস্তশিল্প পণ্য। হস্তশিল্প মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। জানান 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে প্রায় 14 থেকে 15% কমে যেতে পারে, যার জন্য দরকার হবে রপ্তানি বহুমুখীকরণ। হস্তশিল্প পণ্যের উৎপাদন, প্রচার, প্রসার এবং সম্প্রসারণের মাধ্যমে এই নির্ভরতা কাটানো যেতে পারে। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। দর্শক, এবার জানিয়ে দিব সূচকের লেনদেনের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানাবো। সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী ধারায় কিন্তু শেষ হয়েছে পুঁজিবাজারের কার্যক্রম। সংক্ষেপে সেটি আজকে জানিয়ে দিব আপনাদেরকে। শুরুতেই আমরা যদি দেখতে চাই যে দেশের প্রধান যে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, তার যে সার্বিক সূচক সেটি কিন্তু 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5241 পয়েন্টে। এবং আমরা যদি দেখি যে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 171টির দর বেড়েছে, 162টির দর কমেছে, অপরিবর্তিত রয়েছে 61টির দর। লেনদেন হয়েছে 524 কোটি টাকার। দেশের অপর যে পুঁজিবাজার সেটিতে আমরা যদি দেখি তার যে সার্বিক সূচক সিএসপিআই সেটি 111 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,837 পয়েন্টে। এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 90টির, কমেছে 96টির, অপরিবর্তিত রয়েছে 31টির। লেনদেন হয়েছে 145 কোটি টাকা। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম আজকের যে পুঁজিবাজারের সপ্তাহের তৃতীয় কার্যদিবসে তার লেনদেনের সবশেষ খবর। বৈশ্বিক বাণিজ্যে অবস্থান ধরে রাখতে মরিয়া চীন। উৎপাদন বা বাজারজাতকরণে তাই নজর প্রতিটি পণ্যেই যাতে সাফল্য তাদের আকাশ ছোঁয়া। তেমনই আরেক খাত হচ্ছে ইস্পাত, যেখানে বিশ্বে $2 বিলিয়ন উৎপাদনের অর্ধেকই চীনের। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। অবকাঠামো নির্মাণ, শিল্প খাতে উৎপাদন ও পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ ইস্পাত। মরিচা পড়ার ঝামেলা নেই বলে যা ব্যবহৃত হয় আসবাবপত্র ও খাবার সংরক্ষণের পাত্র হিসেবেও, যে কারণে বিশ্বজুড়ে বেড়েই চলেছে ইস্পাতের ব্যবহার ও চাহিদা। তথ্য বলছে গেল বছর বৈশ্বিক ইস্পাত উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 2 বিলিয়ন টন, যার অর্ধেকের বেশি আসে চীন থেকে। অন্যদিকে সর্বাধিক ইস্পাত ব্যবহারকারী দেশ হিসেবেও শীর্ষে আছে দেশটি। করোনা মহামারীর কারণে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও রয়েছে উৎপাদনের শীর্ষে। তথ্য বলছে 2023 সালে দেশটিতে ইস্পাতের উৎপাদন হয় 1 বিলিয়ন টন। তবে আধিপত্য সত্ত্বেও কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত উৎপাদন হ্রাস করছে চীন। ইস্পাত উৎপাদনে এর পরেই অবস্থান ভারতের। গেল বছর দেশটিতে উৎপাদন হয় 140 মিলিয়ন টন, কিন্তু ক্রমবর্ধমান চাহিদার কারণে শীর্ষ উৎপাদক হয়েও নিজ দেশের প্রয়োজন মেটাতে পারছে না দেশটি, যে কারণে চ্যালেঞ্জের মুখে আছে দেশটির ইস্পাত খাত। রয়টার্সের তথ্য বলছে 2023 সালেও বাইরের দেশ থেকে 83 লাখ টন ইস্পাত আমদানি করে ভারত। উৎপাদন প্রতিযোগিতায় পরবর্তী অবস্থানে আছে জাপান ও আমেরিকা। 2023 সালে যাদের উৎপাদনের পরিমাণ ছিল 87 ও 80 মিলিয়ন টন। তালিকায় শীর্ষ উৎপাদক হিসেবে নাম আছে রাশিয়া ও কোরিয়ার মতো দেশগুলোর। বলা হয় লোহার চেয়েও 1000 গুণ অধিক শক্তিশালী হতে পারে ইস্পাত। করা যায় পুনর্ব্যবহারও, যে কারণে বায়ু টারবাইনের 80% তৈরি হয় ইস্পাত দিয়ে। এছাড়াও সৌরশক্তি ইনস্টলেশনের বেস, পাম্প, ট্যাঙ্ক ও হিট এক্সচেঞ্জারগুলিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ইস্পাত। তাই দীর্ঘমেয়াদে ইস্পাতের স্থায়িত্ব নিয়ে ভাবছেন বিশ্লেষকরা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।